স্টার্ট হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আর তোমাদেরও আজকে আমাদের সেকেন্ড ক্লাস ফর জেআরবিটি। বিফোর স্টার্টিং দি ক্লাস আজকে কয়েকটা কথা বলার আছে। ফার্স্ট ইজ, এই ইনস্টিটিউটের উদ্যোগে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে ট্যালেন্ট হান্ট এক্সাম। এটার মধ্যে যারা এই টিপিএসসির জন্য প্রিপেয়ার্ড হচ্ছে তাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি আছে কি, ওরা টিপিএসসির যে সিলেবাস, ওই সিলেবাসের উপর যারা পড়ছে তারা চাইলে একটা এক্সাম দিতে পারে, এবং ওই এক্সামটার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য প্রাইজ মানিও আছে। ফর ফার্স্ট র্যাঙ্ক 10,000, সেকেন্ড 5,000 অ্যান্ড থার্ড ইজ 3,000। তো এটার জন্য এক্সাম ডেট ইজ 10th of August, 12টা থেকে এক্সামটা স্টার্ট হবে। রেজিস্টার এর লাস্ট ডেট হচ্ছে 5th August। এটার জন্য এই কিউআর কোডটা স্ক্যান করতে লাগবে, করে রেজিস্ট্রেশন করে নিতে পারো তোমরাও আর তোমরাও। সো এটা ছিল এটার ব্যাপারে। লাস্ট ডেট ইজ 5th August, এর আগে করে নিতে লাগবে। আর ভেন্যু ইজ আগরতলা, ধর্মনগর, উদয়পুর। এক্সাম সেন্টার 3টা জায়গায় কন্ডাক্ট করানো হবে, এই 3টা জায়গা। তো আজকে আমরা কমিটি অ্যান্ড প্রিয়াম্বল দিয়ে স্টার্ট করব। আগের ডেটে আমরা পড়েছিলাম মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনেরই একটা পার্ট কমিটি, এটার মধ্যে অনেকগুলি কমিটি ছিল। ওইটা ওই দিন শেষ করা যায়নি, আজকে আমরা ওই কমিটিটা আগে দিয়ে শুরু করব। ওই দিন আমরা ইলাবোরেটলি পড়েছিলাম ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি ইলাবোরেটলি আমরা পড়েছিলাম। আজকে আমরা আরো অনেকগুলি কমিটি আছে, মেইনলি 22টা কমিটি ছিল। কমিটির মধ্যে 22টা ছিল টোটাল। এর মধ্যে প্রধান বা মেজর ছিল 8টা ছিল মেজর, আর 14 ছিল মাইনর। 8টা ছিল মেজর আর 14টা ছিল মাইনর, এই 22 ছিল টোটাল। এবার দেখা যায় 14টার থেকে অনেক সময় আসে, বাট মোস্টলি আমাদের এই যে 8টা মেজর যে প্রধান যে সমিতিগুলি আছে ওইগুলি আমাদের ভালো করে করতে লাগবে। এটার থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন জিজ্ঞেস করে দেয় যে কে ছিল এটার হেড, এমন। তো আমরা ফার্স্টে এটা দিয়ে করি। ফার্স্ট কমিটি কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি। সেকেন্ড স্টেট কমিটি, এন্ড থার্ড ইজ ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। তিনোটাই কে করেছে? জওহরলাল নেহেরু করেছে। তিনোটার কে ছিল হেড? জওহরলাল নেহেরু। এই কমিটিগুলির মধ্যে আমরা যেমন ড্রাফটিং কমিটিটা পড়েছি না অনেকটা ইলাবোরেটলি, এটা অতটা ইলাবোরেটলি লাগবে না। হ্যাঁ, আমাদের জাস্ট নামটা জানতে লাগবে, হেড কে ছিল এটা। এটা হচ্ছে 3টা, তাহলে আমরা মনে রাখবো 3টা কমিটি ছিল কার আন্ডারে? জওহরলাল নেহেরুর আন্ডারে। কি কি? ইউনিয়ন এন্ড পাওয়ার কমিটি, স্টেটস কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। ক্লিয়ার? নাও এরপরেই ছিল স্টারিং কমিটি এন্ড ইজ রুল এন্ড প্রসিডিওর কমিটি। এটা কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। এটার হেড কে ছিল? মোস্টলি পার্টটি কমিটির পার্টটা একটু আমাদের মুখস্থ করতে লাগবে, এই জায়গাগুলি কমিটিগুলি, এটার মধ্যে এমন কিছু বোঝানোর মতন। এটা হচ্ছে এটা। জওহরলাল নেহরুর আন্ডারে কয়টা কমিটি? রাজেন্দ্র প্রসাদের আন্ডারে কয়টা কমিটি? 2টা। এরপরে আছে অ্যাডভাইজারি কমিটি অন এফআর মিন্স ফান্ডামেন্টাল রাইট। এফআর মানে কি? ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট, মাইনরিটিস এন্ড ট্রাইবাল। মৌলিক অধিকার অ্যাডভাইজারি কমিটি। এখানে স্পেলিং, বাংলার স্পেলিংটি একটু ভুল আছে, এটা তোমরা দেখবে না। অ্যাডভাইজারি কমিটি, মাইনরিটি কমিটি এন্ড ট্রাইবাল একটা কমিটি। আরেকটা কি? প্রাদেশিক সংবিধান কমিটি, প্রভিনশনাল কনস্টিটিউশন কমিটি। এই দুইটার কে ছিল হেড? বল্লভভাই, সর্দার বল্লভভাই পটেল। কিন্তু এটার মধ্যে একটা জিনিস আছে, এই যে তোমরা দেখছো ফান্ডামেন্টাল রাইটস আর মাইনরিটি কমিটি, এই যে কমিটিটা এটার মধ্যেও সাব কমিটি ছিল। ফান্ডামেন্টাল রাইটের আরেকজন হেড ছিলেন, মাইনরিটির আরেকজন হেড ছিলেন। তাহলে আমরা দেখব ফান্ডামেন্টাল রাইটস কমিটির আরেকজন হেড যে ছিলেন আর মাইনরিটিজের যে হেড ছিলেন ওনার নামগুলিও জানতে লাগবে। অনেক সময় দিয়ে দেয় এই কমিটিটার মধ্যে যে 2টা সাব কমিটি, কারা কারা হেড ছিল ওই কমিটিটা। তাহলে ফান্ডামেন্টাল রাইটের হেড কে ছিল?
জেপি কৃপালিনী, হ্যাঁ, আর মাইনরিটির এসসি মুখার্জি। এসসি মুখার্জি, ক্লিয়ার? ফান্ডামেন্টাল রাইটস এর জেপি কৃপালিনী, মাইনরিটিস এর এসসি মুখার্জি। ক্লিয়ার? এই সাব কমিটিটা, আরেকটা কি ছিল, প্রভিনশনাল কনস্টিটিউশন কমিটি। ক্লিয়ার? এবার এটা ছিল এতটুকু পর্যন্ত। এই সাব কমিটিটা নেই এখানে, এটা তোমরা তুলে নেবে। এবার একটা ইম্পর্টেন্ট কমিটি যেটা আমরা ওই দিনও পড়েছিলাম, খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। হেড কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। কয়জন মেম্বার ছিল ওই দিন, এটা যদি আমরা রিকল করি, কয়জন ছিল মেম্বার? পড়ে এসেছিলাম না? 7 মেম্বার। হ্যাঁ, একটা জিনিস যেটা মনে রাখবে, ওই দিন বলা হয়েছিল দ্যাট অ্যাপয়েন্টমেন্ট অফ ড্রাফটিং কমিটি, এটা হয়েছিল 29 অগস্ট 1947, নট 1946। 29 অগস্ট 1947 অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। এবার ওদের কাজ কি ছিল? ড্রাফট করবে আমাদের কনস্টিটিউশনটা, বানিয়ে কি করবে, এটা প্রেজেন্ট করবে বিফোর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মোটামুটি ওরা একটা ড্রাফট, আমাদের কনস্টিটিউশনের ড্রাফট একটা প্রিপেয়ার করে নিয়েছিল বাই 4th নভেম্বর 1947। ঠিক আছে? আর মেম্বার কারা 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 মেম্বার ছিল এগুলি তো আমরা গত ডেটে পড়েই এসেছি। এটা ছিল এটা। এবার প্রিয়াম্বল, এটা ওই দিন আগের যে পার্টটা আমরা পড়েছি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ওই দিন শেষ করা যায়নি, বাকি যতটুক ছিল করানো হয়েছে। আরো কয়েকটা জিনিস যেটা বাকি রয়ে গেছিল ওই দিন, এটা বলা হয়নি, এটা করিয়ে দিই। আমি বলেছিলাম ইলেকশন হয়েছে, ফার্স্ট ইলেকশন জুলাই টু আগস্ট 1946। এই ইলেকশনের মধ্যে দেখা গেছে যে সিট শেয়ারটা হয়েছিল, ওইটা ওই দিন বলা হয়নি। দ্যাট সিট শেয়ারটা কতটুক ছিল? পার 10 লাখ 1 সিট। মনে থাকবে, 10 লাখে একটা সিট ওয়াজ অ্যালটেড, একটা সিট দেওয়া হয়েছিল 10 লাখের মধ্যে। আরেকটা যেটা ছিল, এটার মধ্যে 3টা কমিউনিটির মধ্যে ডিভাইড ছিল। কি কি ছিল? মুসলিম, শিখ এন্ড জেনারেল। মুসলিম, শিখ এন্ড জেনারেল। মুসলিম এন্ড শিখ আর জেনারেল আন্ডারে সবাই আসবে, বাকি যারা যেই কাজটা এখানে নেই বাকি সবাই কোনটার আন্ডারে চলে আসবে? জেনারেলের আন্ডারে চলে আসবে। 3টা মেইন ছিল, যেটার মধ্যে কি ছিল, সিট ডিভাইড করা হয়েছিল। 3টা মেজর কমিউনিটি। কোশ্চেন আসতে পারে যে among which 3 community was seat divided? তাহলে মুসলিম, শিখ এন্ড জেনারেল কতটার মধ্যে সিট দেওয়া হয়েছিল? পার 10 লাখ 1 সিট। ক্লিয়ার এতটুক পর্যন্ত? আরেকটা যেটা ছিল, এখন যেমন ধরো তোমার 18 ইয়ার্স, মানে কি ইউ আর এলিজিবল টু ভোট। 18 হয়ে গেছে মানে কি ইউ আর এলিজিবল টু ভোট। তখন 18 হলেও ভোট ছিল না, মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না, সবার সমান ভোটিং অধিকার ছিল না। 3টা কমিউনিটি একমাত্র ভোট করতে পেরেছিল। কমিউনিটি ওর ইউ ক্যান সে যে 3জনের কাছে, মানে 3টা ক্যাটাগরিতে ডিভাইডেড ছিল যে তারা এইগুলি যদি থাকে একমাত্র তারাই ভোট করতে পারবে। কি কি লিখে নাও, আমি বলে দিই। এডুকেশন, যারা এডুকেটেড, ইফ ইউ আর এডুকেটেড ইউ হ্যাভ রাইট টু ভোট, যাদের এডুকেশন ছিল। সেকেন্ড ছিল যাদের ওয়েলথ ছিল। ফার্স্ট কি বলেছি, যাদের কি ছিল? হ্যাঁ, গুড, এডুকেশন ছিল। সেকেন্ড ইজ ওয়েলথ যাদের ছিল। থার্ড কি ছিল? এডুকেশন, ওয়েলথ এন্ড যারা ট্যাক্স পে করত, কর যারা দিত তাদের। 3জন কারা কারা? ট্যাক্স পেয়ার, ওয়েলদি পারসন এন্ড এডুকেটেড পারসন। 3টার মধ্যে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? কয়টার মধ্যে সিট ছিল, কোন 3টা কমিউনিটি, এবং কারা কাদের ভোটিং রাইট ছিল। মানে কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না তখন। নাও এটা ছিল মোটামুটি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আমরা আগের দিন পড়ে এসেছি। যে যে পার্টগুলি মিস হয়ে গেছে এগুলি এখানে দেওয়া হয়েছে। এবার আমরা আজকে আরেকটা নতুন পার্ট স্টার্ট করব, দ্যাট ইজ প্রিয়াম্বল।
ওই দিন পড়ানোর সময় আমি প্রিয়াম্বলটা বলেছিলাম যে একটা রেজলিউশনের কথা বলেছিলাম, অবজেক্টিভ রেজলিউশন মেনশন করেছিলাম না, যে অবজেক্টিভ রেজলিউশন, এটাকে প্রিফেস অফ প্রিয়াম্বল বলা হয়। বা এটা আজকে আমরা ইলাবোরেটলি পড়বো, হোয়াট ইজ অবজেক্টিভ রেজলিউশন, উদ্দেশ্যমূলক প্রস্তাব কি, কি ছিল এগুলি, অবজেক্টিভ রেজলিউশন কি। তো দিস ইজ আওয়ার প্রিয়াম্বল, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিয়াম্বল। বিফোর গোয়িং ইনটু প্রিয়াম্বল আমাদের কয়েকটা জিনিস জানতে লাগবে। ফার্স্ট ইজ অবজেক্টিভ রেজলিউশন, কেন এটাকে প্রিফেস অফ কনস্টিটিউশন বলা, প্রিয়াম্বল বলা হয়। ফার্স্ট ইজ অবজেক্টিভ রেজলিউশন, মনে আছে নি তোমাদের কে মুভড করেছিল অবজেক্টিভ রেজলিউশন? একজন পার্সন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে এটা মুভড করেছিল, প্রেজেন্ট করেছিল। কে ছিল উনি? কি ছিল ওনার নাম? জওহরলাল নেহেরু। তো অবজেক্টিভ রেজলিউশন was moved by কে? জওহরলাল নেহেরু। নেহেরু কখন মুভড করেছিল? আমি ওই দিন টাইমলাইন পড়ানোর সময় কি তিনটা তিনটা করে দিয়েছিলাম টাইমলাইন, আর ওইটার মধ্যে আমি বলেছিলাম ইন কবে, 13th of December 1946। দেখা যায় এই দিক থেকে 13 ডিসেম্বর 1946 এ কি হয়েছিল? অবজেক্টিভ রেজলিউশন মুভ করা হয়েছিল। আমরা যদি একটু রিকল করি, 9th ডিসেম্বরে কি হয়েছিল? ফার্স্ট মিটিং। সেকেন্ডে কি হয়েছিল, মানে 9 ডিসেম্বরের পরে সেকেন্ড, 11th ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট অফ দি প্রেসিডেন্ট। ইন 13 ডিসেম্বর 1946 এ কি এই যে রেজলিউশনটা আছে, অবজেক্টিভ রেজলিউশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব, যেটা আমরা এখন বুঝবো কেন এটা অবজেক্টিভ রেজলিউশন, কি আছে এটাতে, এত কি ইম্পর্টেন্ট যে এটাকে প্রিফেস অফ প্রিয়াম্বল বলা হয়। এটা মুভ করা হয়েছিল 13 ডিসেম্বর 1946, প্রেজেন্ট করা হয়েছিল। হ্যাঁ, কে করেছিল প্রেজেন্ট? হ্যাঁ, গুড। এইবার এটা মুভ, এবার এটা যেহেতু ধরো প্রেজেন্ট করা হয়েছে, পাস্ট হয়েছে একটা না একটা সময় গিয়ে, কখন হয়েছিল? দি ভেরি নেক্সট ইয়ার, ইন 1947, 22nd of January। মনে থাকবে 1947 22nd of January তে এটা কি পাস্ট হয়ে গেছিল এই অবজেক্টিভ রেজলিউশনটা, এই অবজেক্টিভ রেজলিউশনটা। এবার লেটস আন্ডারস্ট্যান্ড অবজেক্টিভ রেজলিউশনে ছিল কি, why this is so important যে এটাকে রেকগনাইজড করা হয় বা ডেজিগনেটেড করা হয় অ্যাজ দি প্রিফেস অফ প্রিয়াম্বল। অবজেক্টিভ রেজলিউশনে কতগুলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালের কথা বলা হয়েছিল, which makes our core constitution। এমন কতগুলি মৌলিক ভিতের উপর এটা এমফাসাইজ দিয়েছে, ফোকাস করেছে, যেগুলিকে কম্প্রাইজ করে আমাদের এই প্রিয়াম্বল কনস্টিটিউশন। এর মধ্যে আমি যদি তোমাকে কয়েকটা বলে দিই, এটার মধ্যে ফার্স্ট বলেছিল the constitution derives its power from the people। আমাদের যে সংবিধান এটা কার থেকে তার পাওয়ারটা অ্যাকোয়ার করে? ফ্রম দি পিপল। পিপল ইজ দি মেইন হু হ্যাজ দি হোল্ড অফ পাওয়ার। পিপলের কাছে মেইন পাওয়ার আছে, পিপল থেকে আমরা পাওয়ার পাই, এই কনস্টিটিউশন পাই। ফার্স্ট এটা বলেছিল অথরিটি কার কাছে আছে? তাহলে পিপলের কাছে। সেকেন্ড এটা কি বলেছে, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ না জাস্টিস, এটার কথা তখন বলেছিল, জাস্টিস সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল। এটা ফ্রিডমের কথা বলেছিল। অলসো বলেছে যে ব্রিটিশ ইন্ডিয়া, তখন তো ব্রিটিশ ইন্ডিয়া ছিল, তখনও ইন্ডিয়া ফুললি ইন্ডিপেন্ডেন্ট হয়নি, বলেছে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে যে যে স্টেটস আছে, ইউনিয়ন টেরিটরি আছে, আর যারা ধরো ইন ফিউচার যারা ইন্ডিয়ার সাথে ইনক্লুড হতে চায় তাদের কথা বলেছে। থার্ড এটার মধ্যে আরো কি কি বলা ছিল, এটার মধ্যে বলা ছিল কতগুলি জিনিস, যেমন ধরো এটার মধ্যে বলেছিল যে লিবার্টির কথা, প্রত্যেকটা সেকশনের যাতে কি থাকে, ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকে, এটি বলেছিল। কি কি বলেছি, যে কি কি, ফার্স্ট কি বলেছে, অথরিটি ডিরাইভ ফ্রম পিপল, এটার থেকে অথরিটি পাই। সেকেন্ড কি বলেছি, যে এই জাস্টিস ইটির কথা বলেছে, স্টেটস এর কথা বলেছে। অলসো ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং যেটা বলেছিল, এটা ছিল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক, ভেরি ইম্পর্টেন্ট, এটার কথা বলেছিল। মানে ভারত স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্রেটিক গণতন্ত্র এবং রিপাবলিক প্রজাতন্ত্র, এইটার কথা মেনশন করেছিল ব্যাক ইন 1946 বাই জওহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলিউশন। এটাকে মেইন ভিত বা প্রিফেস অফ প্রিয়াম্বল বলার কারণ কি জানুন, এটাকে মডিফাই করেই পরে আমাদের প্রিয়াম্বলটা, আমি যেমন বলেছি জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, এটির কথা না ইন সাম ওয়ে অর দি আদার ওইখানে বলা হয়ে গেছিল, এটাকেই মডিফাই করে এরপরে আমাদের এই প্রিয়াম্বলটা তৈরি হয়েছে। ফর দ্যাট রিজন এটাকে কি বলা হয়, প্রিফেস অফ প্রিয়াম্বল।
ক্লিয়ার এতটুকু পর্যন্ত? অবজেক্টিভ রেজলিউশন কি, এটাতে কি ছিল। নাও এবার প্রিয়াম্বল। ফার্স্টে যেহেতু প্রিয়াম্বল আছে, আমাদের এখানে ফিচার্স গুলি করানো হয়নি, মানে বড়োইং ফিচার্স। ইন্ডিয়া তো আর নিজে সব নেয়নি, ইন্ডিয়া ইজ অনেক সময় বলা হয় দি ব্যাগ অফ ব্যাগার্স, মানে অনেক জায়গা থেকে বেস্ট যে ফিচার্স ওইগুলি আমরা বড় করেছি। তো ফিচার্স গুলি আমরা এখনো পড়িনি, ফিচার্স গুলির উপর আমরা নেক্সট বা এর পরের ক্লাসটা করবো ইলাবোরেটলি। তো মনে রাখো প্রিয়াম্বলটা, যে প্রিয়াম্বলের যে আইডিয়াটা যে ইন্ডিয়ার একটা প্রিয়াম্বল থাকবে, দ্যাট ওয়াজ টেকেন ফ্রম ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কোথা থেকে ধারণাটা নেওয়া হয়েছিল? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই ল্যাঙ্গুয়েজটা যে প্রিয়াম্বলের, এটা নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার থেকে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? যে ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে বা আইডিয়া ইউএসএ, ল্যাঙ্গুয়েজ অস্ট্রেলিয়া, আর অবজেক্টিভ রেজলিউশনটা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এবার আচ্ছা এটা ইরেজ করে দিই, আমাদের আরো আছে। এই প্রিয়াম্বলটাকে অনেক সময় আমরা বলি সোল অফ কনস্টিটিউশন। কি মানে বুঝবে? এটা কনস্টিটিউশনের কথা বলছি, হ্যাঁ, সোল অফ কনস্টিটিউশন। আবার বলি প্রিফেস অফ কনস্টিটিউশন। কি বলি? প্রিফেস অফ কনস্টিটিউশন। দুইটা জিনিস আমরা বলি, দি সোল অফ কনস্টিটিউশন প্রিয়াম্বল, দি প্রিফেস অফ কনস্টিটিউশন প্রিয়াম্বল। ওয়াই সো? এবার কোশ্চেন আসবে না ম্যাম কেন আমরা এটাকে সোল অফ কনস্টিটিউশন বা প্রিফেস অফ কনস্টিটিউশন বলি, কেন, রিজন কি এটা বলার? মনে রাখবে এই প্রিয়াম্বলটা কি করছে, কতগুলি সেট অফ প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল, কতগুলি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, ফিলোসফি, ওইটা যেটার উপর ভিত্তি করে বা নির্ভর করে আমাদের কনস্টিটিউশনটা ক্রিয়েট হয়েছে, ওইটাতে বলা হচ্ছে। বলতে পারো সামারি অফ কনস্টিটিউশন। সামারি ইন এ সেন্স কি, মেইন আমরা যখন একটা কিছু পড়ি, আমরা একটা গল্প পড়েছি, এটার একটা সামারি কি করি, মেইন জিনিসগুলিকে আমরা তুলে ধরি এটার মধ্যে, যে এটা মেইন। প্রিয়াম্বল ওয়াজ লাইক দ্যাট। প্রিয়াম্বল কি করেছে, এই সবগুলি ব্যাক দেন তখন দা মেইন কোর ভ্যালু ওইগুলি ওই প্রিয়াম্বলে মেনশন করা ছিল। ফিলোসফি, তারপর ফান্ডামেন্টাল ভ্যালিউস, প্রিন্সিপাল, বেসড অন, যার উপর বেস করে কি আমাদের কনস্টিটিউশনটা ফর্মড হয়েছিল। এর জন্য এটাকে সোল বলা হয়, অর প্রিফেস অফ কনস্টিটিউশন বলা হয়। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? কেন সোল, কেন প্রিফেস? তারপর এতটুকু গেছে আমাদের আইডিয়া, ল্যাঙ্গুয়েজ, এটা কেন এটাকে বলা হয়। এবার আমরা ডাইরেক্টলি প্রিয়াম্বলে যাব। কি প্রিয়াম্বল বা প্রস্তাবনা, এখানে ইংলিশও আছে বাংলা আছে। ফার্স্ট ইংলিশটা দেখি। উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিমলি রিজলভ টু কনস্টিটিউয়েন্ট ইন্ডিয়া। আমরা একটা পার্ট করে ধরি, এতটুকু পর্যন্ত ধরি। ফার্স্ট দেখো না, বোল্ডলি লেখা আছে উই দি পিপল অফ ইন্ডিয়া। আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি, হ্যাঁ এই জায়গাটা বইয়ের সামনে থাকে, প্রিয়াম্বল থাকে, ফান্ডামেন্টাল রাইটস থাকে, ডিউটিস থাকে, এগুলি থাকে। তো এখানে যে বলছে উই দি পিপল অফ ইন্ডিয়া, একদম প্রিয়াম্বলের শুরুতে, এটাও একটা জিনিস ইন্ডিকেট করছে। কি ইন্ডিকেট করছে? যে এটা উই দি পিপল অফ ইন্ডিয়া প্রিয়াম্বলের সামনে থাকা, এটা ইন্ডিকেট করছে কি দেখো, আমি বলে দিই এটা বোঝার জন্য, যে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনেক্টেড বাই রিপ্রেজেন্টেটিভ। আমরা এতদিন পড়ে এসেছি একজন রিপ্রেজেন্টেটিভকে, আমরা রিপ্রেজেন্টেটিভ চুজ করেছি, ওরা এটা করেছে, আমরাই তো চুজ করেছি রিপ্রেজেন্টেটিভ। তো দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই রিপ্রেজেন্টেটিভ, দোজ ওয়ার ইলেক্টেড বাই আস। আমরা ইলেক্ট করেছি, আমাদের রিপ্রেজেন্টেটিভ কি বানিয়েছে, এটা বানিয়েছে। এটা আমাদের উপর এমন না একটা কিং এসছে আমাদের উপর এমন দিয়ে দেয়নি, দ্যাট ওয়াজ নট হেডেড ডাউন টু আস, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি। উই উইথ ফুল অফ কনসিয়াস অ্যান্ড উইলিংলি কি করেছি, রিপ্রেজেন্টেটিভ চুজ করেছি, ওই রিপ্রেজেন্টেটিভরা এটা বানিয়েছে। এটা এখানে দেখাচ্ছে উই দি পিপল অফ ইন্ডিয়া, দ্যাট অথরিটি, যে মেইন পাওয়ার, যেটা আমি আগেও একবার বলে এসেছি, মেইন পাওয়ারটা আসলে কার কাছে আছে, পিপলের কাছে আছে। পিপল হোল্ড দি পাওয়ার, উই দি পিপল অফ ইন্ডিয়া, পিপল হোল্ড দি পাওয়ার, এখানে এটা বুঝাচ্ছে। হ্যাঁ, হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ, এবার কতগুলি
এই কি ওয়ার্ড, এইগুলিকে প্রিয়াম্বল বুঝতে লাগলে, ইন্ডিয়ার কনস্টিটিউশন বুঝতে লাগবে, কি ওয়ার্ড গুলিকে আমাদের বুঝতে লাগবে। ক্লিয়ার? ফার্স্ট বলেছে সভরেন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সভরেন, আবার আমরা বাংলায় যাই, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র। সভরেন বা সার্বভৌম, এটার কথার অর্থ কি? হোয়াট ইজ সভরেন বা সার্বভৌম? না, সার্বভৌম মানে হচ্ছে ইউ আর ফ্রি, ইউ আর ইউর ওন, বলতে পারো বস, বা ইউ আর ফ্রি। তোমাকে কেউ কখনো ডমিনিয়ন করতে পারবে না। ইউ আর নট ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর, ইউ আর নট ডিপেন্ডেন্ট অন সামওয়ান, নট ইন্ডিপেন্ডেন্ট, ইউ আর নট ডিপেন্ডেন্ট, কারোর উপর তুমি নির্ভর না। সভরেন এখানে যেটা বলেছে বা সভরেনিটি, এটা দুই ধরনের হয়, ইন্টারনাল, এক্সটার্নাল, অভ্যন্তরীণ, বাহ্যিক। হ্যাঁ, আসো। সভরেনিটি যেটার কথা বলছি যে দুই ধরনের হয়, এক্সটার্নাল আর ইন্টারনাল। এই সভরেনিটি ইন্টারনালের মধ্যে কি বুঝায় দেখো, ইন্ডিয়া তার রুলস কি কি বানাবে। তুমি যে ইন্ডিয়ার যে একজন সিটিজেন, তুমি তো কতগুলি রুলস ফলো করো, ইউ আর ফলোইং সার্টেন রুলস না, আমিও তো ফলো করি না। ওই রুলস বানাতে, প্রসিডিওর, কন্ডাক্ট, মানে রুলস, আইন যা বানাবে, এটাতে ইন্ডিয়া ফ্রি। কেউ ইন্ডিয়াকে বলে দিতে পারবে না এই আইনটা তুমি কেন বানিয়েছো, মানে কোনো ফরেন অথরিটি, কারোর কোনো পাওয়ার নেই যেটা বলার তুমি এই আইনটা কেন বানিয়েছো, এটা এমন হবে না এমন। মানে কি, ইন্ডিয়া ইজ ফ্রি যে যেই কোনো রুলস, টু মেক এনি রুলস, এনি ল, টু কি, যে বিহেভিয়ার অফ দি পিপল আছে এটাকে ম্যানেজ করার জন্য, টু ম্যানেজ দি বিহেভিয়ার অফ দি পিপল। এটা ইন্টারনাল, মানে কি দেশের ভিতরের জিনিসগুলি নিয়ে এটা কনসেপ্ট, এটাকে এটা দেখছে। এবার বাহ্যিক বলেছি, বাইরে বলেছি, ইন্টারনাল আর এক্সটার্নাল। এটা আমি উইদিন অফ মেকিং অফ কনস্টিটিউশনে বলেছিলাম না, ইন্টারনাল এক্সটার্নাল, ডমিনিয়ন স্টেটাস পড়ানোর সময়। এক্সটার্নাল মানে ধরো ইন্ডিয়া একটা স্টেটকে অ্যাকোয়ার করবে, বা ইন্ডিয়াতে একটা স্টেট একটা এগ্রিমেন্ট দিয়ে নিজের থেকে ইনক্লুড হয়ে যাবে। বা ধরো ইন্ডিয়ার যেমন সার্টেন পার্ট, যেমন আমি বলি না পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অকুপাই করে রয়েছে, তো ধরো এই পার্টটা কোনোদিন পাকিস্তান একটা এগ্রিমেন্টে ইন্ডিয়াকে আবার দিয়ে দিল, তখন দেওয়ার সময় বা যখন ইন্ডিয়া এটা ব্যাক ফেরত নিয়ে নিবে, বা ধরো অন্য একটা জায়গার মধ্যে ইন্ডিয়া গিয়ে দখল করে রয়েছে জায়গা, এই জায়গাটার মধ্যে কোনো ফরেন কান্ট্রি বা কোনো এক্সটার্নাল পাওয়ার নেই কারুর এটা বলার যে এটা ইন্ডিয়া কেন করেছে বা কিভাবে করবে। মিনস হোয়াট, দ্যাট ইন্ডিয়া ইজ ফ্রি টু ফলো বোথ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল পলিসিস বাই ইটসেলফ। কোনো কি থাকবে না, ইন্টারফেয়ারেন্স থাকবে না, উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স, কোনো ইন্টারফেয়ারেন্স থাকবে না। ক্লিয়ার? সভরেনিটিটা কি, সভরেন মানে কিভাবে সভরেন, বোথ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, দুই ভাবে। নাও সোশিয়ালিস্ট, ওই দিন বলেছিলাম না সোশিয়ালিজম, না এটা আরেকটা ক্লাসে বলেছিলাম। সোশিয়ালিস্ট মনে রাখবে এমন একটা, সোশিয়ালিস্ট, ক্যাপিটালিস্ট, সোশিয়ালিস্ট মানে এমন একটা সমাজ যেটার মধ্যে কি সরকার কি দেখবে, দ্যাট ইকুয়াল ডিভাইডেশন অফ রিসোর্সেস। কি বলেছি আমি, ইকুয়াল ডিভাইডেশন অফ রিসোর্সেস, বা ধরো সম্পদের সমবন্টন। ফর হোয়াট, সম্পদের সমবন্টন হলে কি থাকবে না বলো, ইনইকুয়ালিটি থাকবে না, ইনইকুয়ালিটি কম হবে, অসমতা কম হয়ে যাবে সম্পদের সমবন্টনের জন্য। সোশিয়ালিস্ট ইজ এটাই, কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। কেন এখানে সোশিয়ালিস্টের কথা বলেছে মনে রাখবে, এই যে সোশিয়ালিস্ট, এটারও একটা স্টোরি আছে। ইট ইজ নট অনলি আইডিওলজি, এটা একটা আইডিওলজি যে খালি এমন না। এটা এখানে কি দেখছে দেখো, দ্যাট অল দি রিসোর্সেস যেটা ইন্ডিয়ার মধ্যে আছে, এটা কি হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। কিসের জন্য? টু রিডিউস কি, ইনইকুয়ালিটি। এবার এই সোশিয়ালিস্ট আমরা যখন আবার এই প্রত্যেকটা পড়ে আবার এটার মিনিংটা দেখবো, যদি আমি এখানে দেখাই তাহলে ক্লিয়ার হবে আরেকটু। এই যে সভরেনটা, আচ্ছা সভরেনটাই পড়া যাবে। সোশিয়ালিস্টটা দেখো, wealth generated socially and should be shared equally by the society, government should regulate। এই জায়গাটা ইম্পর্টেন্ট। কি বলেছে এখানে, গভর্নমেন্ট should regulate, should regulate, government should regulate the ownership of land, industry to socio-economic inequalities, to reduce বলতে পারো, to reduce, হ্যাঁ, but to manage socio-economic inequalities। এখানে বাংলাটা দেখো কি বলছে, সম্পদ সামাজিকভাবে উৎপন্ন হয়, সমাজের মধ্যে সমভাবে বন্টনে দেওয়া হয়।
উৎপন্নকে আর্থিক শিল্পের মালিকানা নিয়ন্ত্রণ করতে হয় যাতে অর্থ এবং সামাজিক বৈষম্য কমানো যায়। কি বলছে এটা, আমি তোমাকে যদি এটার বাংলাটা একটু বলি দে, ওয়েলথ ইজ জেনারেটেড সোশ্যালি, সম্পদ কিভাবে সামাজিকভাবে উৎপন্ন হচ্ছে, যেটা উৎপন্ন হচ্ছে সামাজিকভাবে এটা ডিস্ট্রিবিউট হতে লাগবে ইকুয়ালি। এমন না একজনের কাছে তোমাকে আমি অনেক বেশি, তুমি অনেক বেশি ওয়েলথ অ্যাকুমুলেট করে বসে রয়েছো, বাকিরা পাচ্ছেই না। ডিভাইড যেটা হবে এটা ইকুয়ালি হতে হবে। আর এটার জন্য কে এটাকে রেগুলেট করবে, কে এই পাওয়ারটাকে দেখবে যাতে ঠিকঠাক করে সম্পদটা বন্টন হয়। তোমার কাছে যদি এই পাওয়ারটা থাকে লোকে মানবে এটা, অথরিটি ইন পাওয়ারকে দেখতে লাগবে, যার কাছে পাওয়ার আছে গভর্নমেন্ট এটা দেখবে। ক্লিয়ার? বাট এটার মধ্যেও আরেকটা জিনিস আছে, সোশিয়ালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি। সোশিয়ালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি তো আমরা, হ্যাঁ, ইন্ডিয়া যেটা ফলো করে আর ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা ফলো করে এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ইন্ডিয়ার সোশিয়ালিস্ট তুমি প্যাটার্নটা যদি বলো, ইউ হ্যাভ রাইট টু প্রপার্টি, না তোমার রাইট টু প্রপার্টি তো আছে, আগে এটা কি ছিল, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, দেয়ার আফটার এটা মুভ টু কি, রিমুভালের পর এটা লিগ্যাল রাইট ইন আর্টিকেল 300A। মানে কি, কনস্টিটিউশন তোমাকে লিগালি কি দিচ্ছে, ইউ হ্যাভ পাওয়ার টু কি, রাইট টু প্রপার্টি, সম্পদের অধিকার আছে তোমার। কিন্তু ইন সোশিয়ালিস্ট মানে ওয়েস্টার্ন সোশিয়ালিজম বা কমিউনিস্ট সোশিয়ালিজমে তাদের এটা থাকে না, দে ডু নট হ্যাভ রাইট টু প্রপার্টি। ক্লিয়ার? এটা একটা ডিফারেন্স বিটুইন ওয়েস্টার্ন সোশিয়ালিজম এন্ড ইন্ডিয়ান সোশিয়ালিজম। এই ওয়ার্ডগুলি থেকে অনেক সময় কোশ্চেন আসবে, কিছু লিখতে লাগবে না এমন ইলাবোরেটলি, ইট ইজ অনলি ফর দি সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝাটা যাতে ভালো হয়, লিখতে লাগবে না, জাস্ট বুঝো। এবার আমরা সভরেন ওপরে এসেছি না, সভরেনটা যদি এখানে দেখি কি বলছে দেখো, পিপল হ্যাভ পাওয়ার, এটা দেখো পিপল দি সুপ্রিম রাইট টু মেক ডিসিশন অন ইন্টারনাল এজ ওয়েল এজ এক্সটার্নাল ম্যাটার্স, নো এক্সটার্নাল পাওয়ার ক্যান ডিকটেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাংলাটা দেখো, অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পর্কিত। কেন অভ্যন্তরীণ বাহ্যিক, আমি বলেছি সভরেনিটি দুই ধরনের, ইন্টারনাল আর এক্সটার্নাল, অভ্যন্তরীণ বা বাহ্যিক সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। কোনো বাইরের শক্তি উদ্দেশ্যমূলকভাবে নিরূপণ করতে পারে না, মানে কোনো বাইরের শক্তির কাছে সেই পাওয়ার নেই টু ডিকটেট হোয়াট ইন্ডিয়া উইল ডু অর নট, কি ইন্ডিয়া করবে এবং করবে না এটা বলতে পারবে না। ইন্ডিয়া ইজ ফ্রি, মানে কি ইন্ডিয়া ইজ নট ডিপেন্ডেন্ট অর ডমিনিয়েন্ট বাই সামওয়ান, ইয়েস, ডিপেন্ডেন্ট না কারোর উপর, ইন্ডিপেন্ডেন্ট। এটা গেছে সভরেন সোশিয়ালিস্ট। ক্লিয়ার দুইটা? হোয়াট ইজ সভরেন এন্ড সোশিয়ালিস্ট? নাও সেকুলার। আচ্ছা সেকুলার কি বলছে দেখো, এরপর আমি স্লাইডে গিয়ে আবার বুঝিয়ে দেবো। Citizens have complete freedom to follow any religion. You have right to religion, না? তুমি যদি ধরো তুমি যে কোনো রিলিজিয়ন ফলো করতে পারবে, লেটস সে ইউ আর হিন্দু, ইউ হ্যাভ রাইট টু কনভার্ট ইট টু মুসলিম, তুমি কনভার্ট করিয়ে নিতে পারবে, বা বুদ্ধিজম, খ্রিস্টানিজম, তুমি যেটাতে চাও ওটাতে কনভার্ট করে দিতে পারবে নিজের রিলিজিয়নটাকে। কেন? ইউ হ্যাভ রাইট টু রিলিজিয়ন। আমি তোমাকে ফোর্স করতে পারবো যে কনভার্ট করাও আমার রিলিজিয়নটাতে, তোমাকে পারবো না তো। এখানে বলছে সিটিজেন্স হ্যাভ কমপ্লিট ফ্রিডম টু ফলো এনি রিলিজিয়ন। আচ্ছা আমি পারবো না, পারবে নি স্টেট, তোমাকে গভর্নমেন্ট পারবে নি বলতে তুমি তোমার রিলিজিয়নটা চেঞ্জ করো? পারবে না তো। কেন পারবে না দেখো, এই কারণে পারবে না, সিটিজেন্স হ্যাভ কমপ্লিট ফ্রিডম টু ফলো এনি রিলিজিয়ন, এই ওয়ার্ডটার জন্য পারবে না। বলেছে সিটিজেন্স হ্যাভ কমপ্লিট ফ্রিডম টু ফলো এনি রিলিজিয়ন বাট দেয়ার ইজ নো অফিসিয়াল রিলিজিয়ন। বলছে তুমি যে রিলিজিয়ন ফলো করো তুমি এটা করো, তুমি যেটা তুমি এটা, তোমরা যেটা এটা তোমরা করো। You are free to follow any religion. Government is there is no official religion. আছে কি ইন্ডিয়ার কোনো অফিসিয়াল রিলিজিয়ন? মেজরিটি মাইনরিটি আছে, কোন সংখ্যক লোক বাস করে, কোন সংখ্যক লোক কম বাস করে, বাট অফিসিয়াল কোনো রিলিজিয়ন ইন্ডিয়ার নেই। গভর্নমেন্ট ট্রিটস অল রিলিজিয়ন বিলিভস এন্ড প্র্যাকটিস উইথ ইকুয়াল রেসপেক্ট। আমি যদি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিই একটু বোঝানোর জন্য, দেখবে দুর্গাপূজা যখন আসে আমাদের স্কুল থেকে কি দেয়, হলিডে দেয়। সইস যখন ক্রিসমাস আছে তখন তুমি পাও, যখন বুদ্ধ জয়ন্তী আসে তখন তুমি পাও, ঈদ যখন আসে তখন তুমি পাও। দিস ইজ প্রুভিং হোয়াট, দ্যাট গভর্নমেন্ট ট্রিটস অল রিলিজিয়াস বিলিফ প্র্যাকটিস উইথ ইকুয়াল রেসপেক্ট, কি যে তাদের কাছে সবাই সমান। ইন্ডিয়া হিয়ার ফলোইং হোয়াট, এদিকে ইন্ডিয়া একটা জিনিস ফলো করছে, দ্যাট ইজ সর্ব এনশিয়েন্ট একটা জিনিস, সর্বধর্ম। সর্বধর্ম সম্ভবা, মানে সব ধর্মের কথা এখানে বলছে, সর্বধর্ম সম্ভবা, মোটো অফ ইন্ডিয়া বলতে পারো। কারণ কি,
দেয়ার ইজ নো অফিসিয়াল রিলিজিয়ন, কোনো অফিসিয়াল রিলিজিয়ন নেই, সবাইকে কি করবে, ইকুয়ালি ট্রিট করবে। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ সভরেন, সোশ্যালিস্ট এন্ড সেকুলার, ক্লিয়ার এতটুকু পর্যন্ত? নাও আবার এটাতে যাই, চলো আমরা কি কি শেষ করেছি এখন পর্যন্ত, কোন তিনটা ওয়ার্ড করেছি? সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, আর কি কি রয়ে গেছে? ডেমোক্রেটিক এন্ড রিপাবলিক। ডেমোক্রেটিক এন্ড রিপাবলিক রয়ে গেছে তো, ঠিক আছে। কি বলছে দেখো, ডেমোক্রেটিকে, ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক, এই ডেমোক্রেটিক ওয়ার্ডটাকে তুমি যদি দেখো, ডেমোক্রেটিক এই ওয়ার্ডটা দুইটা ওয়ার্ডের কম্বিনেশন এসছে, ডেমোস এন্ড ক্রেটিয়া। ডেমোস মিন্স পিপল, ক্রেটিয়া মিন্স রুল, মানে এটা কি, ডেমোক্রেটিক মিন্স রুল অফ দি পিপল, জনগণের শাসন। এখানে বলছে গণতান্ত্রিক, এই ডেমোক্রেটিকটা আসলে কি কি এমফাসাইজ করছে? এটা বলছে এ ফর্ম অফ গভর্নমেন্ট where people enjoy equal rights to elect their rulers, hold them accountable. বাংলাটা পড়ি, এমন এক শাসন ব্যবস্থায় যেখানে জনগণ সমান রাজনৈতিক অধিকার থাকে, শাসক নির্বাচন করে এবং তাদের প্রতিনিধিদের কি দায়বদ্ধ করে। বাংলাগুলির মধ্যে একটু একটু চেঞ্জেস করতে লাগবে, আমি বাংলাগুলি ডিকটেট করে দেবো, বলে দেবো, হ্যাঁ এটাতে দেখবেন এখন। এমন এক ধরনের সরকার যেখানে ধরো তুমি কি ইন্ডিয়া ইজ কি ডেমোক্রেটিক, তো মানে ইউ হ্যাভ এনজয়িং ওয়াট, তোমার কাছে রাইট আছে, তুমি তোমার রুলারকে চেঞ্জ করবে। লেটস সে আমি তোমার রুলার, তুমি আমাকে চুজ করেছো একটা, ইউ অলসো হ্যাভ দি পাওয়ার টু হোল্ড দি গভর্নমেন্ট অর হোল্ড মি অ্যাকাউন্টেবল, আমাকে দায়বদ্ধ করার। কিভাবে দায়বদ্ধ করবে দেখো, কিভাবে অ্যাকাউন্টেবল, এখানে তুমি ভোট দাও না, ইলেকশন পাওয়ার তো আছে, তুমি তোমার রুলার্সকে তো কি করছো, ইলেক্ট করছো। অ্যাকাউন্টেবল কিভাবে তোমার রুলার, কোনভাবে দায়বদ্ধ? ধরো তুমি আমাকে ইনক্লুড করলে, বাস তোমার কাছে এতটুকু পাওয়ারই ছিল ইনক্লুশনের, মানে আমাকে ইলেক্ট করার, এরপর আর কোনো পাওয়ারই নেই। তাহলে আমি কি হয়ে যেতে পারতাম, আমার মন মতো আমার যা খুশি আমি তা করতে পারতাম। বাট ধরো এটা যদি বাইন্ডিং হয় যে ইউ হ্যাভ পাওয়ার টু ইলেক্ট মি অলসো রিমুভ মি, আমাকে পাওয়ারও করতে, ইলেক্টও করতে পারবে, রিমুভও করতে পারবে, তাহলে আমার কি থাকবে মনে মনে, ইন দি ব্যাক অফ মাইন্ড কি চলবে, একটা জারি ওর কাছে তো রিমুভালের পাওয়ার আছে, আমি ঠিকঠাক না করলে আমাকে কি করে দেবে, রিমুভ। তো ইন্ডিয়াতে যে ইলেকশন হয়, এটা একটা প্রুফ বলতে পারো যে এই প্রসেসে মানে উই হোল্ড দি গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল। বুঝেছো? এটা হচ্ছে ডেমোক্রেটিক। ক্লিয়ার? এবার বলছে রিপাবলিক। রিপাবলিকে কি বলছে দেখো, রিপাবলিক বা প্রজাতন্ত্র। হেড অফ দি স্টেট ইজ ইলেক্টেড। এখানে বলছে যেই হেড অফ দি স্টেট হবে, সে কি হবে, রাষ্ট্রের যে প্রধান হবে সে কি হবে, সবসময় ইলেক্টেড হবে। হয় না ইলেক্টেড? ইন্ডিয়ার যে হেড অফ দি স্টেট কি নমিনেটেড করে না হেরিডিটারি? এমন কি যে ধরো রাজবংশে জন্মগ্রহণ করেছে উনি হবে হেড, ইলেক্ট হয় তো, ইলেকশন তো হয়, দ্যাট মিন্স হোয়াট, দ্যাট হেড অফ দি স্টেট ইজ ইলেক্টেড। মানে এখানে কি থাকবে না, হেরিডিটারি কোনো পাওয়ার বা রুল থাকবে না। যেমন এটা কোথায় আছে হেরিডিটারি পাওয়ার, ইউকে, হেড অফ দি স্টেট কি এখানে হেরিডিটারি না। তো এখানে বলছে রিপাবলিক মানে হেড অফ দি স্টেট ইজ ইলেক্টেড, নির্বাচিত হবে হেড অফ দি স্টেট, ইলেক্টেড হবে না। মানে এখানে কি, এখানে দুইটা জিনিসের উপরে ফোকাস করছে, দুইটা জিনিস বুঝতে লাগবে। ফার্স্ট ইজ কি, রিপাবলিক মানে নির্বাচিত হওয়া, মানে কি তুমি নির্বাচন করছো, আমরা সবাই মিলে নির্বাচিত করছি ফার্স্ট, তাহলে পাওয়ারটা কার কাছে আছে আলটিমেটলি, তোমার কাছে, নট ইন দি হ্যান্ড অফ এনি সিঙ্গেল রুলার। কোনো একজন রুলারের কাছে পাওয়ারটা নেই, তোমার কাছে, আমার কাছে, আমরা সবার কাছে আছে ফার্স্ট। যদি ধরো হেরিডিটারি হতো আর তুমি লেটস সে রাজবংশে জন্মগ্রহণ করতে, তোমার কাছে একটা এক্সট্রা এজ থাকতো না, তুমি তো প্রিভিলেজ থাকতে তাহলে, কারণ তুমি কি হয়ে যেতে পারতে ডাইরেক্টলি হেড অফ দি স্টেট, ইন কম্পারিজন টু আস, আমাদের থেকে তোমার কাছে প্রিভিলেজ বেশি থাকতো। এখানে অলসো কি একটা আরেকটা জিনিস এমফাসাইজ করছে, দ্যাট অল আর ইকুয়াল। কোনো সেকশন অফ সোসাইটি বা কোনো কাস্ট বা কোনো ধরো রাজা বা যেই বলো সে কি না, প্রিভিলেজ না, অল আর ইকুয়াল। ক্লিয়ার? এই রিপাবলিকটা কি করছে এখানে, নাও ইজ জাস্টিস। জাস্টিসের মধ্যে কি দেখো, প্রিয়াম্বলটা যদি ধরি, তিনটা জাস্টিসের কথা বলেছে, সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিস। কয়টা জাস্টিসের কথা বলছে, সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল। বাংলাটা আবার যদি দেখি, দেখো আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম, বুঝে গেছি সার্বভৌম কিভাবে,
সমাজতান্ত্রিক বুঝে গেছি কিভাবে, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র, এতটুকু আমরা ফিনিশ করে নিয়েছি। এবার আমরা কোনটা ধর্মনিরপেক্ষ রূপে গড়ে তুলতে এবং দেশের সকল নাগরিক যাতে এই যে সামাজিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার, তিনটার কথা বলেছে। কি কি? সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক, সোশিয়াল ইকোনমিক এন্ড কি রাজনৈতিক কি পলিটিক্যাল জাস্টিসের কথা বলেছে। অলসো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে সোশিয়াল ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিসটা, এটা আর ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি, এটা তিনটা বড় বড় রেভলিউশন থেকে নেওয়া। এটা নেওয়া হয়েছিল রাশিয়ান রেভলিউশন থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে জাস্টিস? এটা অনেক সময় আসে। In the Indian preamble, the justice, social, economic and political was derived from but taken from কোথা থেকে? Russian Revolution থেকে। And that liberty, equality, fraternity, French Revolution থেকে। কারণ ফ্রেঞ্চ রেভলিউশন যখন হচ্ছিল তাদের যে স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ওইটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এখানে নেওয়া হয়েছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ফ্রান্স থেকে, ফ্রেঞ্চ। আর এটা কোথা থেকে? রাশিয়ার থেকে। এবার আমরা এটা দিয়ে শুরু করছিলাম, জাস্টিস, সোশিয়াল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল। রিপাবলিক পর্যন্ত তো ক্লিয়ার। এবার দেখো জাস্টিস কয়টার, কোন তিনটা জাস্টিসের কথা বলেছে বলো? তিনটা জাস্টিস। হ্যাঁ, সোশিয়াল, এরপরে হ্যাঁ হ্যাঁ ইকোনমিক এন্ড পলিটিক্যাল। সোশিয়াল, ইকোনমিক, পলিটিক্যাল, তিনটা জাস্টিসের কথা বলেছে। কি কি ভাবে তিনটা জাস্টিস দেবো দেখো, এটার উপর আমরা যদি দেখি সোশিয়াল জাস্টিস, political justice and economic justice কি দেখো, citizen cannot be discriminated on the ground of caste, religion, gender, social inequalities have to be reduced। কি বলেছে এখানে? সোশ্যাল ইনইকুয়ালিটি, সমাজের মধ্যে যে বৈষম্য যে আছে এটা কি করতে লাগবে? রিডিউস করতে লাগবে। হ্যাভ টু বি রিডিউস মানে প্রত্যেকটা সিটিজেন কি কোনো কারণে কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না অন দি গ্রাউন্ডস অফ কি কাস্টের উপর বেস করে, রিলিজিয়ান, জেন্ডার, এটার উপর বেস করে। এখানে তিনটা জাস্টিস পড়ে এসেছি, সোশিয়াল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল। সোশিয়াল জাস্টিস কিভাবে দেখো বলছে যে সোশিয়াল জাস্টিস কিভাবে দেবে বলতে পারবেনি যে ইন্ডিয়াতে আমি যে বলছি প্রিয়াম্বলে সোশিয়াল জাস্টিস দেবে, পরে গিয়ে কিভাবে তারা সোশিয়াল জাস্টিসের উপর দিয়েছে, কিভাবে কোথাও আছেনি এমন একটা জায়গা বলো যে এটা দিয়ে বুঝতে পারছি যে ম্যাম ইন্ডিয়াতে সোশিয়াল জাস্টিস আছে। পলিটিক্যালও বলো আর ইকোনমিকও বলতে পারো। আমার কাছে ফান্ডামেন্টাল রাইট আছে না, এটার মধ্যে ফান্ডামেন্টাল রাইটসে কোথাও বলেনি সোশিয়াল জাস্টিসের কথা। কোথায় বলছে বৈষম্য করা যাবে না, বৈষম্যের উপর একটা ফান্ডামেন্টাল রাইটই অলরেডি আছে। আছে কি একটা বলছি আমি, ডিসক্রিমিনেশনের কথা বলেনি আর্টিকেল 15, ডিসক্রিমিনেট করা যাবে না। আনটাচেবিলিটি আছে, এটি কি দেখাচ্ছে যে এই যে আমি বলছি সোশিয়াল জাস্টিস কিভাবে এনশিওর করেছে গিয়ে পড়ে। আমি কিন্তু ফার্স্টেই যারা তোমরা একটু লেট এসছো বলে দিয়েছি যে প্রিয়াম্বল ইজ দি সোল অফ দি কনস্টিটিউশন, প্রিফেস অফ কনস্টিটিউশন। ওয়াই সো? কারণ প্রিয়াম্বলের মধ্যে কতটি ফিলোসফি, ফান্ডামেন্টাল কোর ভ্যালুস থাকে যেটি পড়ে গিয়ে কি এই যে কনস্টিটিউশনটা এটা উইটার উপর বেস করে হয়েছে। প্রিয়াম্বলে যে বলছে জাস্টিস, এটা কোথায় গিয়ে আমরা দেখতে পারি এনশিওর হচ্ছে? ফান্ডামেন্টাল রাইটস। এটা আমি বলেছি কি সোশিয়াল। পলিটিক্যাল বলো, পলিটিক্যাল জাস্টিস বা ইকোনমিক বলো। টিপিএসপি আছে না আমাদের? টিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটাতে আছে না ইকোনমিক? আছে তো। আচ্ছা, এরপরে ইউ হ্যাভ রাইট টু ভোট না? তাহলে ক্লিয়ার তোমার এই জায়গাটি। তিনটা জাস্টিস আসতে পারে, উইচ থ্রি জাস্টিস? সোশিয়াল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল। অলসো ওয়ান মোর থিং, যে যেমন অর্ডারে আছে যে পাঁচটা আমি বলেছি, we the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, পাঁচটা যে অর্ডার আছে অ্যাজ ইট ইজ মুখস্থ করে নেবে। অনেক সময় পরীক্ষায় অর্ডারটা তুলে দিয়ে দেয়, একটা আরেকটার সঙ্গে সফল করে দিয়ে দেয় যে কোন অর্ডারে ছিল, অ্যাজ ইট ইজ মুখস্থ করে নেবে। ঠিক আছে? অনেক সময় জাস্টিসও দিয়ে দেবে। ক্লিয়ার জাস্টিস পর্যন্ত? ঠিক আছে, তাহলে এরপরে জাস্টিস আবার যাই, চলো। তাহলে এতটুকু পর্যন্ত হয়ে গেছে তো? কোথা থেকে এটা নিয়েছিল বলো? রাশিয়ান রেভলিউশন। জাস্টিস পর্যন্ত হয়েছে। এবার বলছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ এন্ড ওয়ার্শিপ। আমি আগে লিবার্টি অফ থট এন্ড এক্সপ্রেশন
কোনটা দিয়ে বোঝা যায় তোমার লিবার্টি অফ থট এন্ড এক্সপ্রেশন আছে? ফ্রিডম অফ স্পিচ আছে, ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ এন্ড ওয়ার্শিপ, রাইট টু রিলিজিয়ন আছে নি? রাইট টু রিলিজিয়ন, তাহলে এটি দিয়ে কি বোঝা যায়? থটও আছে, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ অলসো। যাতে আমি আরেকটা কথা বলে দিই, দ্যাট লিবার্টি যেটার কথা বলছে এখানে, তো কয়টা লিবার্টি বলছে? থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ এন্ড ওয়ার্শিপ। কি কি? থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ এন্ড ওয়ার্শিপ। এটাতে তুমি যদি যাও লিবার্টিতে, এখানে অ্যারিস্টটলকে তোমরা চিনো, অ্যারিস্টটল, উনি বলেছিল লিবার্টি, আমি পড়ে এসেছিলাম, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, লিবার্টি ইজ দি বেসিস অফ এ ডেমোক্রেটিক স্টেট ওর কান্ট্রি। মেইন বেস এটা, ভিত্তিটা, যেই জায়গায় লিবার্টি নেই অ্যাকর্ডিং টু হিম, ওই জায়গায় ডেমোক্রেটিক, ওই দেশটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি হতে পারে না। ফর আ কান্ট্রি টু বি এ ডেমোক্রেটিক স্টেট, স্টেট মানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কি আমরা কান্ট্রি বুঝি, ওনার মতামত অনুযায়ী লিবার্টি ইজ দি বেসিস অফ এ ডেমোক্রেটিক স্টেট। মেইন ভিত এটা কেন বলেছে দেখো, দেয়ার ইজ নো আনরিজনেবল রেস্ট্রিকশন। কি বলছে? কোনো অযৌক্তিক তোমার মধ্যে কি নেই, বাধা নিষেধ নেই, অন আ সিটিজেন ইন হোয়াট দে থিঙ্ক, তুমি কি ভাবছো, ইন হোয়াট ওয়ে, এখানে একটু ভুল আছে, ইন হোয়াট ওয়ে দে উইশ টু এক্সপ্রেস। ধরো তুমি কিছু একটা ভাবছো, তুমি কি ভাবছো, তুমি কি এক্সপ্রেস করবে, মানে কোন ওয়েতে তোমার ভাবনাটা এক্সপ্রেস করবে, ইন অ্যাকশন, এই তিনটা প্রসেসের উপর কারোর কোনো কি নেই, কোনো আনরিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ করার কোনো রাইট নেই। There is no unreasonable restriction on a citizen in what they think, তারা কি ভাবে, in what way they wish to express, কোন ভাবে এটাকে এক্সপ্রেস করার চেষ্টা করবে, also their thoughts and the way they wish to follow up their thoughts in action, কি ভাবছো, কিভাবে এক্সপ্রেস করবে, আর এটাকে কিভাবে চালিয়ে যাবে। in all the three process কি হতে পারবে না কখনো তোমার উপর কোনো আনরিজনেবল রেস্ট্রিকশন থাকতে পারবে না। ক্লিয়ার? কি বলছে দেখো, স্বাধীনতা, নাগরিকদের চিন্তা মত প্রকাশে অবাধ হতে লাগবে, তারা তারা অনুযায়ী কাজ করবে, কোন কোন ক্ষেত্রে কোনো অযৌক্তিক, বাংলাটির মধ্যে আজকে ভুল আছে, যিনি বানিয়েছে পিপিটিটা, ওরা বাংলাটা ফোকাস করবে না, আমি বলে দিচ্ছি মুখে। বলছে দেয়ার ইজ নো আনরিজনেবল রেস্ট্রিকশন, এখানে কোনো অযৌক্তিক বাধা নিষেধ থাকবে না। কিসের উপর থাকবে না? তুমি কিভাবে ভাববে, কিভাবে ওইটাকে প্রকাশ করবে এবং কিভাবে এটাকে চালিয়ে যাবে, তিনটা প্রসিডিওরে কোনো অযৌক্তিক বাধা নিষেধ থাকবে না। এটা গেছে কি লিবার্টিতে, পড়েছি কি লিবার্টি অফ ফেইথ, এক্সপ্রেশন, বিলিফ পড়েছি তো। এবার কি বলেছে দেখো, ইকুয়ালিটি, অল আর ইকুয়াল বিফোর ল, দি ট্রেডিশনাল সোশিয়াল ইনইকুয়ালিটিস হ্যাভ টু বি এন্ডেড। আমাদের সোসাইটির মধ্যে ছিল না, কেন বলেছে ট্রেডিশনাল সোশিয়াল ইনইকুয়ালিটিস এর কথা, ছিল নি ইনইকুয়ালিটিস ইন্ডিয়াতে, এখানে বলে দিয়েছে দেখো কি, দি ট্রেডিশনাল সোশিয়াল ইনইকুয়ালিটিস হ্যাভ টু বি এন্ডেড, ছিল নি ইন্ডিয়াতে সোশিয়াল ইনইকুয়ালিটিস, ছিল দেখেই তো দুইটা বড় বড় ফান্ডামেন্টাল রাইটের প্রথম দিকেই দুইটা আর্টিকেলের মধ্যে আনটাচেবিলিটি, ডিসক্রিমিনেশন করা যাবে না বলে দিয়েছে। বলছে যে সমাজের মধ্যে যে কতগুলি কি থাকে, সোশিয়াল ইনইকুয়ালিটিস গুলি থাকে, দ্যাট হ্যাভ টু বি এন্ডেড, ওইটা এন্ড করতে লাগবে, ওইটাকে শেষ করে দিতে লাগবে। দি গভর্নমেন্ট শুড এনশিওর ইকুয়াল অপরচুনিটিস ফর অল, কি করতে লাগবে গভর্নমেন্টের, ইকুয়াল অপরচুনিটিস দিতে লাগবে টু অল সেকশন অফ সোসাইটি, সমাজের প্রত্যেকটা সেকশনকে কি দিতে লাগবে, ইকুয়াল অপরচুনিটিস, সমান সুযোগ দিতে লাগবে। আমরা যখন আবার ফান্ডামেন্টাল রাইট পড়বো, যখন রাইট টু ইকুয়ালিটি পড়বো বা বাকি আর্টিকেলগুলি পড়বো, এটার মধ্যে আরেকটু আমরা ডিপলি যাব। এখন এটাই মনে রাখো, যাতে যদি বলি তাহলে ইকুয়াল অপরচুনিটির মধ্যে বা ধরো অল আর ইকুয়ালের মধ্যেও কয়েকটা কথা আছে, এটাতে আমরা এখন যাব না, ফান্ডামেন্টাল রাইটস ইলাবোরেটলি পড়বো। বলছে সাম্য কি দেখো, আইনের চোখে সবাই সমান, অল আর ইকুয়াল বিফোর ল, তুমিও যেই পিএমও সেম, কোনো ডিফারেন্স নেই। ঐতিহ্যগত সামাজিক বৈষম্য, মানে যেটা ট্রেডিশনালি অনেক আগে থেকে ইন্ডিয়ার মধ্যে চলে এসেছিল, ওইগুলি দূর করতে লাগবে সরকার কি করবে, দি গভর্নমেন্ট শুড এনশিওর, সরকার কি করতে লাগবে, এটা নিশ্চিত করতে লাগবে দ্যাট ইকুয়াল অপরচুনিটি, সবাই যাতে সমান সুযোগ পায়। বুঝেছো? এটা ছিল কি ইকুয়ালিটি। এবার আবার আমরা প্রিয়াম্বলে যাই। আচ্ছা, এটা পড়ে নি একবারে, যেহেতু এটা আছে। ফ্র্যাটার্নিটি আবার বলে দিই, দেখো কি কি পড়ে এসেছি আমরা এখন পর্যন্ত। লিবার্টি করেছি, জাস্টিস করেছি, লিবার্টি করেছি, ইকুয়ালিটি অফ স্টেটাস, অপরচুনিটিস এন্ড টু প্রমোট অ্যামং দেম অল। ইকুয়ালিটি অফ স্টেটাস থাকতে লাগবে, অপরচুনিটিস আছে না ফান্ডামেন্টাল রাইটে, রাইট টু কি ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, ইন ম্যাটার রিলেটেড টু পাবলিক এমপ্লয়মেন্ট,
প্রমোট অ্যামাং দেম অল, সবার মধ্যে প্রমোট করতে লাগবে, এতটুক পড়েছি। এবার ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটিতে কি বলছে দেখো, all of us should behave as if we are members of the same family। তোমরা সবাই ধরো একটা মেম্বার সেম ফ্যামিলি, তোমাদের বিহেভিয়ারটা, আর আমি ধরো আউটসাইডার, বাইরের থেকে এসেছি, আমার বিহেভিয়ারটা তোমাদের প্রতি একটু ডিফারেন্ট হবে না? একটা লোকে, একটা যদি ধরো তোমরা সবাই একটা ফ্যামিলিতে থাকো, তোমাদের নিজেদের মধ্যে যে বন্ডিংটা আর আমার সঙ্গে, আমি যে আউটসাইডার, আমার সঙ্গে বন্ডিংটা কি সেম হবে? ডিফারেন্স থাকবে। এইটা যাতে না হয় বলছে অল অফ আস শুড বিহেভ অ্যাজ ইফ উই আর দি মেম্বার অফ সেম ফ্যামিলি। কেন বলছে মেম্বার অফ সেম ফ্যামিলির কথা? টু প্রমোট ইউনিটি, কোনো যাতে কনফ্লিক্ট ক্রিয়েট না হয়। কারণ ইন্ডিয়াও এই যে চ্যালেঞ্জগুলি সোশিয়াল ইনইকুয়ালিটিজ এর জন্য, বা ধরো বাকি যে চ্যালেঞ্জগুলি সোসাইটির মধ্যে যে ডিভাইডেশন, এটা অনেক আগে থেকে ফেস করছিল, এটা যাতে এই নতুন যে ইন্ডিয়াটা, এটাতে যাতে না হয়, ফর দ্যাট রিজন কি বলেছে, অল অফ আস শুড বিহেভ অ্যাজ ইফ উই আর দি মেম্বার অফ সেম ফ্যামিলি। নো ওয়ান শুড ট্রিট এস নো ওয়ান শুড ট্রিট এ ফেলো সিটিজেন অ্যাজ ইনফিরিয়ার। কাউকে হীনভাবে দেখতে পারবে না, তুমি ট্রিট করতে পারবে না যে আমি সুপিরিয়ার আর ও ইনফিরিয়ার। বুঝেছো? বলেছে। এবার এই ফ্র্যাটার্নিটিটাও কোথায় কোথায় এনশিওর করেছে, টু প্রমোট that behave as if we are the member of, মানে fraternity, that common brotherhood, that sense of common brotherhood, এটা কোথায় দেওয়া আছে? এই যে এখানে আমি তো পড়ছি প্রিয়াম্বলে, আর একটা কোথায় আছে এটা? ফান্ডামেন্টাল ডিউটিস বলেছে না, ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে এই ফ্র্যাটার্নিটিটা কোথায় আরেকটা আছে? ফান্ডামেন্টাল ডিউটিস। কেন আমি এক্সাম্পলগুলি দিচ্ছি? সো দ্যাট ইউ গাইস ক্যান ইজিলি রিলেট টু ইট, যাতে সহজে রিলেট করতে পারো যে হ্যাঁ ম্যাম তো বলছে এটা, এটা তো ওইখানেও আছে, হ্যাঁ ঠিক এইভাবে এটা হচ্ছে। ক্লিয়ার? এটা গেছে এই কি ওয়ার্ডস গুলি। তাহলে আমরা যদি আবার কনস্টিটিউশনে যাই, কি বলছে দেখো, উই দি পিপল অফ ইন্ডিয়া। কেন পিপল অফ ইন্ডিয়া? মেন পাওয়ার কার কাছে আছে? পিপলের কাছে। হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, কেন কিভাবে sovereign, both in internal external matter, into a sovereign secular, ইন্ডিয়ার কোনো রিলিজিয়ন নাই, সোশিয়ালিস্ট, ডিভাইডেশন অফ ওয়েলথ কি ইকুয়ালি, সভরেন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক কিভাবে? গণতান্ত্রিক। কি মেন পাওয়ার কার কাছে? পিপলের কাছে। রিপাবলিক, হেড অফ দি স্টেট ইজ কি ইলেক্টেড, নট নমিনেটেড, নো হেরিডিটারি রুলার, নো মোনার্ক, কোনো কিং বা কুইন না। ক্লিয়ার? এটা এতটুকু। and to secure to all its citizens justice, social, economic and political, তিনটা জাস্টিসের কথা। লিবার্টি অফ কি থট, বিলিফ, ফেইথ এন্ড ওয়ার্শিপ, এটা ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অফ অপরচুনিটিস এন্ড টু প্রমোট অ্যামাং দেম অল। এটা গেছে এতটুক পর্যন্ত। এটা এই তিনটা কোথা থেকে নেওয়া হয়েছে? লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এটা কোথা থেকে? এটা কোথা থেকে? লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। আচ্ছা আগে এটা বলো, জাস্টিসটা কোথা থেকে? রাশিয়া। জাস্টিস, সোশিয়াল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিস, রাশিয়ান রেভলিউশন। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ফ্রান্স। ফ্রান্স কি? ফ্রেঞ্চ রেভলিউশন আর কি। ফ্রান্সের মধ্যে যখন মোনার্কের এগেনস্টে রেভলিউশন করেছিল ক্লার্গিরা, তখন ওই রেভলিউশনের মোটো বা ধরো স্লোগান এটা দিয়েছিল তারা, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। আরেকটা ছিল ভেজ ব্রাটারেন, এটা তো ওইটার থেকে নেওয়া হয়েছে। এটা গেছে আমার এতটুকু পর্যন্ত ফ্র্যাটার্নিটি। এবার কি বলেছে দেখো, অ্যাসিওরিং দি ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল and the unity and integrity of the nation in our constituent assembly this 26th day of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution। একটা জিনিস তুমি ফোকাস করো দেখো ভালো করে বোঝার জন্য, এই জায়গাটা আরেকটা জিনিস ফোকাস করো, that do hereby adopt, enact and give to ourselves this constitution। এটা আর এটা কি বুঝছো এই দুইটা জিনিস দিয়ে? উই দি পিপল অফ ইন্ডিয়া মানে কি? মেন পাওয়ার পিপল, আমরা রিপ্রেজেন্টেটিভ বানিয়েছি, উনি চুজ করেছে, আমাদের কাছে কেউ চাপিয়ে দেয়নি, হেড ডাউন করা হয়নি যে নো এটা তোমাদের, এমন কেউ বলেনি। এবং এটা আমরা কি উইলিংলি আমাদের কি করছি? উই আর হোয়াট, কি বলছি এটা? অ্যাডপ্ট, এনাক্ট এন্ড গিভ টু আওয়ারসেলফ। আমরা আমাদের এই কনস্টিটিউশনটাকে উইলিংলি নিচ্ছি, টু উই আর গিভিং ইট টু আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন। ক্লিয়ার? এটা ছিল। এবার বাংলাটা একবার বলে দিই, আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র, ক্লিয়ার এতটুকু, রূপে গড়ে তুলতে এবং দেশের সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য ভোগ করতে পারে
এবং তাদের সকলের মধ্যে যাতে ব্যক্তিগত মর্যাদা, জাতীয় ঐক্য ও সংহতি মানে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির কথা বলছে, নিশ্চয়তা সাধন করার উদ্দেশ্যে ভ্রাতৃত্ববোধ এর প্রসার কল্পে আজ 1949 মানে 1949 সালের 26শে নভেম্বর আমাদের গণপরিষদের এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত এটা পুরোটা ছিল কি প্রিয়াম্বল। এবার এটার মধ্যে এতটুকু পর্যন্ত ছিল আমরা কি ট্যাকেল করেছি, কি ওয়ার্ডগুলি যাতে সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দি প্রিয়াম্বল ইজিলি, কি বলছে কেন সোল এটি বোঝার জন্য। এবার এটার মধ্যে আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আচ্ছা, আইডিয়াটা কে দিয়েছিল বলো, যারা ছিলে ফার্স্টের থেকে ক্লাসে? আইডিয়াটা কোথা থেকে পেয়েছে? ল্যাঙ্গুয়েজটা কোন দেশের, কোথা থেকে নিয়েছে আইডিয়াটা? কোন দেশের থেকে এই প্রিয়াম্বলের আইডিয়াটা নিয়েছে? ইউএসএ। ল্যাঙ্গুয়েজ অস্ট্রেলিয়া। কে মুভ করেছিল অবজেক্টিভ রেজলিউশন? কোন ইয়ারে? 1949 না, 1946 এর কবে? কবে? 13 ডিসেম্বর। কবে এটা গ্রাহ্য হয়ে গেছিল? 22 জানুয়ারি। হ্যাঁ, এতটুক ছিল প্রিয়াম্বল। প্রিয়াম্বলকে আরেকটা কি বলা হয়? প্রিয়াম্বলকে প্রিফেস, আরেকটা কি? হ্যাঁ, প্রিফেস এন্ড সোল অফ কনস্টিটিউশন। এতটুকু পড়ে এসছি। এবার একটা কথা আসবে এখানে একটা, হ্যাঁ আচ্ছা, ফার্স্ট ইজ ক্যান প্রিয়াম্বল বি অ্যামেন্ডেড টিল ডেট। ফার্স্ট ইজ এখানে বলে দিয়েছে, অ্যামেন্ডেড দিয়ে দিয়েছে ডেটটা, কিন্তু আদৌ কি এই যে অ্যামেন্ডমেন্টটা বলছে যে এখানে অ্যামেন্ডমেন্টের ডেটটা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে এর আগে একটা কোশ্চেন আছে, অ্যামেন্ডমেন্ট করা যায়নি প্রিয়াম্বলে, সংশোধন করা যায়নি এই প্রিয়াম্বলটা। এটা ফার্স্ট ইজ প্রিয়াম্বল পার্ট অফ কনস্টিটিউশন? প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের পার্ট নেই? সেকেন্ড কোশ্চেন ইজ ক্যান প্রিয়াম্বল বি অ্যামেন্ডেড? প্রিয়াম্বল কি অ্যামেন্ড করা যায়নি? দুইটা কোশ্চেন, বলো করা যায়? হ্যাঁ, এর জন্য করেছে একবার। আর প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন অর নট? প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের পার্ট? কিভাবে দেখি দেখো, বলছে হাউ মেনি টাইমস টিল ডেট। তুমি যে বলেছো অ্যামেন্ডমেন্ট করা যায়, এখন পর্যন্ত কয়বার করা হয়েছিল? একবার দিয়ে দিয়েছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যাতে আমরা পড়ে যাব। তুমি যে বলেছো অ্যামেন্ডমেন্ট করা যায়, এত সহজে এটা আসলে আসেনি। এখানে দুইটা কেস লস আছে, দেখো এখানে দিয়ে দিয়েছি, বেরুবাড়ি ইউনিয়ন কেস। এই কেসের মধ্যে ফার্স্ট ইন দি ইয়ার অফ 1960 তে বলেছিল দ্যাট প্রিয়াম্বল ক্যান নট বি অ্যামেন্ডেড, প্রিয়াম্বলকে অ্যামেন্ড করা যাবে না, বুঝেছো? এবার কেশবানন্দ ভারতী কেসে 1973 এটাতে বলেছে ক্যান বি অ্যামেন্ডেড। ফার্স্টে বলেছে কি কোনো সংশোধন করা যাবে না, হ্যাঁ। কেশবানন্দ 1973 তে এসে বলেছে কি করা যাবে, বাট ওইখানে একটা টুইস্ট আছে, বলেছে বাট উইদাউট অল্টারিং দি সেন্ট্রাল অর বেসিক স্ট্রাকচার। সেন্ট্রাল অর বেসিক স্ট্রাকচার, হ্যাঁ মেন এটা, উইদাউট অল্টারিং দি কি বেসিক স্ট্রাকচারকে না অল্টার করে। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে ম্যাম বলছে বেসিক স্ট্রাকচার অল্টার না করে, এবার জিনিসটা কি আসলে বেসিক স্ট্রাকচার, কিসের কথা বলা হয়েছে? মনে রাখবে এটা একটা ডক্ট্রিন, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, যেটা কোন কেস লতে দেওয়া হয়েছিল? কেশবানন্দ ভারতী কেসে ইন দি ইয়ার অফ 1973। এটাতে আছে কি, আমরা একটা সেপারেট ক্লাসই থাকবে যে কতগুলি ইম্পর্টেন্ট কেস লজ নিয়ে অ্যামেন্ডমেন্টের উপর। তো এটাতে এখন মনে রাখো, এটাতে আমরা তো বড়োইং ফিচার্স পড়বো, এখন পড়ে এসছি না কতগুলি কি ফিচার্স, কতগুলি কিওয়ার্ড পড়ে এলাম না, ডেমোক্রেটিক, সভরেন, সোশ্যালিস্ট। বলছে বেসিক স্ট্রাকচার আর কম্প্রাইজ অফ সাম ফান্ডামেন্টাল keywords or fundamental principal values, যেটা কি এই কনস্টিটিউশনের কতগুলি ফান্ডামেন্টাল ভ্যালুজ নিয়ে, যেটা চেঞ্জ করা যাবে না, দ্যাট ক্যান নট বি অল্টার্ড। বাট কি কি কতগুলি ফিচার্স, যেমন ধরো ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, সেকুলারিজম, ইন্ডিয়া যে সেকুলার এটা চেঞ্জ করতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি চেঞ্জ করতে পারবে না, রুল অফ ল চেঞ্জ করতে পারবে না,
এই কতগুলি কথা এখানে বলেছে, এটা আমরা আরো পড়বো ইলাবোরেটলি পরে। মনে রাখো ফান্ডামেন্টাল কতগুলি কি কি ফিচার্স এর কথা বলেছে, দ্যাট ক্যান নট বি অল্টার্ড, মানে কি চেঞ্জ করতে পারবে না। আমি বলি ইন্ডিয়া ডেমোক্রেটিক, সোশিয়ালিস্ট, রিপাবলিক, ধরো কোনো কারণে সোশিয়ালিস্ট, সেকুলারিজম আমি বলি না ধর্মনিরপেক্ষ, ইউ হ্যাভ রাইট টু রিলিজিয়ন, সেকুলারিজম ধরো কেউ অ্যামেন্ড করে দিয়েছে, তাহলে কি হয়ে যাবে, ইন্ডিয়ার কোডটা কি হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে না। মানে বেসিক যে মেইন ভিত, যেটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ইন্ডিয়ার কনস্টিটিউশনটা, এটাই তো নড়ে যাবে। এর জন্য বলছে বেসিক। বেসিক কথা মানে কি, ভিত যেটা, মূল যেই জিনিসটা, দ্যাট স্ট্রাকচার। আমি যদি ঘরেরও এক্সাম্পল নিই, এটা আছে না যে ঘরের স্ট্রাকচার থাকে নিচে একটা, এরপরে পুরোটা হয়, দ্যাট ভিতটা ওইটা চেঞ্জ করতে পারবেন। এই যে কতগুলি কি ফিচার্স মিলে এই বেসিক স্ট্রাকচারটা হয় ইন্ডিয়ার কনস্টিটিউশন, দ্যাট ক্যান নট বি অল্টার্ড। এবার এর মধ্যে একটা বলেছে কি, এই প্রিয়াম্বলের মধ্যে কোনগুলি ফিচার, যেমন সেকুলারিজম, দ্যাট ক্যান নট বি অল্টার্ড, বুঝেছো? এবার এটা বলছে বেরুবাড়ি ইউনিয়ন কেসের মধ্যে, যে ফার্স্ট বলে দিয়েছে করাই যাবে না, অ্যামেন্ডমেন্টই করা যাবে না, এটা একটু রিজিড। ওর ফ্লেক্সিবল এসছে কি কেশবানন্দতে, বলেছে কি করা তো যাবে বাট উইদাউট অল্টারিং দি বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারকে অল্টার না করে। এটা পুরোটা কিসের সঙ্গে, অ্যামেন্ডমেন্টের সঙ্গে ডিল করছে। হ্যাঁ, এবার আমি আরেকটা বলেছি প্রিয়াম্বলে পার্ট অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের পার্ট নি, প্রস্তাবনা কি অংশ নি এটার। তাহলে এটাতেও মনে রাখবে এই দুইটা, আরেকটা কেস লসও আছে, এই দুইটা মনে রাখো। এটাতে বলেছিল নট পার্ট, কি ইস প্রিয়াম্বল এ পার্ট অফ কনস্টিটিউশন, এটা বলেছিল কি বেরুবাড়ি ইউনিয়ন কেস, দ্যাট প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দি কনস্টিটিউশন, প্রিয়াম্বল কি কনস্টিটিউশনের সংবিধানের অংশ নয়। কোনটাতে বলেছিল, বেরুবাড়ি ইউনিয়ন কেস। অলসো ইট ওয়াজ দি ফার্স্ট কেস দ্যাট টু ডিসকাস দি প্রিয়াম্বল, প্রথম কেস যেটা প্রিয়াম্বলের কথা যে এখানে উল্লেখ আছে বা ডিসকাস করেছে এটাকে নিয়ে। এরপর এসছে কেশবানন্দ ভারতী কেস, এটাতে বলেছে পার্ট, একটাতে কি দেখো সেম সেম অ্যামেন্ডমেন্ট ক্যান নট বি অ্যামেন্ডেড, বলেছে অ্যামেন্ড উইদাউট অল্টারিং দি বেসিক স্ট্রাকচার, সেম এজ নট পার্ট, এটাতে বলেছে পার্ট। এবার আরো দুইটা কেস লস আছে, কেসার বোমাই, আরেকটা হচ্ছে LIC কেস 1994 1995, কেসার বোম্বাই আর LIC ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস LIC কেস। এই দুইটার মধ্যে এটার মধ্যে ফার্স্ট বলেছিল কি দ্যাট প্রিয়াম্বল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন। হোয়াট, প্রিয়াম্বল ইজ ইন্টিগ্রাল, অবিচ্ছেদ্য অংশ, বিচ্ছেদ করা যাবে না, দ্যাট প্রিয়াম্বল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দি অংশ। ওয়ান মোর থিং, দাঁড়াও এটা বলার আগে আমি আরেকটা জিনিস বলে দিই। এই কেশবানন্দ ভারতীতে তারা আরেকটা কথা বলেছিল, দ্যাট প্রিয়াম্বল ইজ নট এ সোর্স অফ এনি রেস্ট্রিকশন। এই প্রিয়াম্বল পার্ট ঠিক আছে, কিন্তু এটা কোনো কি সোর্স অফ রেস্ট্রিকশন না বা পাওয়ার না। লেজিসলেচারের উপর এই প্রিয়াম্বলটা কোনোভাবে কোনো কিছু মানে কাজে বাধা নিষেধ সৃষ্টিও করতে পারবে না বা এক্সট্রিম কোনো পাওয়ারও দিতে পারবে না। নট এ সোর্স অফ কি রেস্ট্রিকশন, নট এ সোর্স অফ পাওয়ার, ঠিক আছে? এবার আসো SR বোম্বাই কেস, এটাতে বলেছে কি দ্যাট ইন্টিগ্রাল পার্ট, নট এক্সপ্লিসিটলি, ইমপ্লিসিটলি বলেছে দ্যাট ইন্টিগ্রাল পার্ট। কেন আমি এই দুইটা জিনিসের মধ্যে অনেক সময় পরীক্ষা কনফিউজ করে, কোনো কোনো জায়গায় দেখবে দ্যাট বলে দেয় দ্যাট ওয়্যার ইন হুইচ কেস লট ইট ইজ স্টেটেড দ্যাট প্রিয়াম্বল ইজ দি ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন, দিয়ে দেয় আনসার LIC থাকলে LIC, কেন LIC দেয় জানুনি, এটার মধ্যে এই যে কেশবানন্দ ভারতী কেসটা যে এটাকেই ওরা কি করেছে, রিএমফাসাইজ করেছে, ওরা বলেছে যে এটাকেই ওরা এস্টাবলিশ করেছে, কিন্তু এটার মধ্যে এক্সপ্লিসিটলি ওইটার উপর ফোকাস করেছে দ্যাট প্রিয়াম্বল ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন ইন LIC কেস 1995 এর। এসআর বোম্বাইও বলেছে, এটার মধ্যে আরেকটা জিনিসও বলেছিল যে এই যে বেসিক স্ট্রাকচারটা পড়ছি না, এই বেসিক স্ট্রাকচারের মধ্যে বলছিল দ্যাট সেকুলারিজম, যেটা আমরা আগে পড়ে এসেছি, সেকুলারিজম যেটা আছে, এই সেকুলারিজমটা কি বেসিক স্ট্রাকচার। তাহলে আসতে পারে in which case laws it is stated that secularism is a basic structure, কোনটাতে, SR বোম্বাই কেস অফ 1994, এটাতেও বলেছে ইন্টিগ্রাল পার্ট, বাট মোর এক্সপ্লিসিটলি ওয়াজ মেনশনড ইন 1995 LIC কেস। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত এটা গেছে কি। এবার অ্যামেন্ডমেন্ট, বলেছি অ্যামেন্ডমেন্ট হয়েছে, জানুনি অ্যামেন্ডমেন্টের বলে কি কি চেঞ্জ এসেছিল, অ্যামেন্ডমেন্টের বলে কোন কোন চেঞ্জগুলি করা হয়েছিল জানুনি কেউ? কোন ওয়ার্ডগুলি ইনক্লুড করা হয়েছিল বলো অ্যামেন্ডমেন্টের বলে?
বলো। ইন্টিগ্রিটি, আর কি কি ইনক্লুড করা হয়েছিল? ইন্টিগ্রিটি কি কি ইনক্লুড করা হয়েছিল? সোশ্যালি, সেকুলার এন্ড ইন্টিগ্রিটি। এবার বলছে, দাঁড়াও আরেকটা জিনিস আছে এটার মধ্যে, একটা জিনিস বলার আগে। এবার আমি একটু আগে তোমাকে বলে এসছি না দ্যাট প্রিয়াম্বল ইজ দি প্রিফেস অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল ইজ সোল অফ কনস্টিটিউশন। এবার অনেক সময় অনেকগুলি কোড তুলে তারা দিয়ে দেয় দ্যাট, দাঁড়াও এটার মধ্যে ভুল আছে, এটা আইডেন্টিটি কার্ড হবে, ইন কার্ড অফ কনস্টিটিউশন, আইডেন্টিটি কার্ড, এটা কারেক্ট করে নাও তোমরা, এটা হবে প্রিয়াম্বল ইজ দি আইডেন্টি কার্ড অফ দি কনস্টিটিউশন। আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন কে বলেছে? এন.এ. পালকিওয়ালা। পরিচয়পত্র আর কি, প্রস্তাবনা হচ্ছে পরিচয়পত্র, সংবিধানের পরিচয়পত্র। সেকেন্ড ইজ পলিটিক্যাল হরোস্কোপ অফ দি কনস্টিটিউশন। কে বলেছে এটা পলিটিক্যাল হরোস্কোপ? মানে কে এম মুন্সি বলেছে প্রস্তাবনা, প্রস্তাবনা হচ্ছে সংবিধানের কি রাজনৈতিক পুষ্টিপত্র। বাংলাগুলির মধ্যে আজকে ভুল আছে, আমি বলে দিই, তোমরা ডিকটেট করবো, তুমি লিখে নাও। ফার্স্ট কি, এটা হবে আইডেন্টিটি কার্ড, বলেছে কে? এন.এ. পালকিওয়ালা। সেকেন্ড ইজ পলিটিক্যাল হরোস্কোপ অফ কনস্টিটিউশন, বলেছে কে? কে এম মুন্সি। এরপরে বলেছে হোয়াট উই হ্যাড থট অর ড্রেমড সো লং, বলেছে। আচ্ছা উনি কে ছিলেন বলো তো, যারা প্রিভিয়াস ক্লাসে ছিলে উনি কে? কে ছিলেন? আলাদি কৃষ্ণাস্বামী আইয়ার, ওনার নাম আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। কোথায়? মেম্বার পড়েছিলাম নি 7 জন, ড্রাফটিং কমিটির একজন মেম্বার ছিলেন উনি। ক্লিয়ার? উনি কি বলেছে দেখো, হোয়াট উই হ্যাভ থট, যেটা আমরা ভেবেছি যে কেমন হবে ইন্ডিয়ার কনস্টিটিউশন, অর ড্রেমড, যেটা আমরা কি স্বপ্ন দেখেছি, যে কি আমরা এতদিন যা ভেবেছি বা স্বপ্ন দেখেছি তার সবটাই এটা কিসের মধ্যে তুলে ধরা হয়েছে? প্রিয়াম্বলের মধ্যে। ক্লিয়ার? তাহলে তোমরা, আমরা যদি ফার্স্টে যাই এবার, ক্লিয়ার নেই কইবার পুরোটা প্রিয়াম্বল তোমাদের ক্লিয়ার? কোন জায়গায় কনফিউশন আছে যে ম্যাম এই জায়গাটা এই ওয়ার্ডটা বুঝতে অসুবিধা আছে? বলো, কনফিউশন থাকলে বলো, যদি না থাকে তাহলে আমরা কোশ্চেনে যাব। দিয়ে দেওয়া হবে না তোমাদের গ্রুপে নোটসটা? তুলে তুলে নিতে পারো, কারণ এটার মধ্যে কয়েকটা কারেকশন করতে লাগবে, আমি ভেবেছি বলে কারেক্ট করিয়ে দিয়ে দেবো তোমাদের। যেমন এটা আইডেন্টিটি কার্ড হবে, আর আজকে বাংলাগুলির মধ্যে অনেকটি ভুল আছে। আচ্ছা এরপরে এবার তাহলে কোশ্চেনে চলে যায়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? প্রিয়াম্বল কি আগে পড়ে এসেছি, কতগুলি কমিটি। আচ্ছা আমি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি, কয়টা কমিটি ছিল টোটাল? বলো, কয়টা কমিটি পড়ে এসেছিলাম টোটাল, কয়টা কমিটি? যারা লেটে এসছো তারা জানবে না, ওদের একটু জানা হয়ে যাবে, আর যারা এসছো ওদের রিক্যাপ হয়ে যাবে। কয়টা কমিটি ছিল টোটাল? হ্যাঁ, 7 মেম্বার ড্রাফটিং কমিটি, টোটাল কমিটি কমিটি 22। মেজর কয়টা, মাইনর কয়টা বলো? মাইনর কয়টা, মেজর কয়টা? আচ্ছা হ্যাঁ, ও ফার্স্টে তো তোমরা মিস করে দিয়েছো না। আচ্ছা আরেকবার একটু চলে যাই এটাতে। আমরা কাল ওই দিন পড়েছিলাম কি, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ে এসেছিলাম, তো তোমরা তো ছিলে না ওই ক্লাসটাতে। তো ওইটা সবটা আমরা করতে পারিনি, মেকিংটা তো অনেকটা বড় না, এটার মধ্যে কমিটিগুলি স্কিপ হয়ে গেছিল আর কি, মানে স্কিপ ইন আ সেন্স কি করিনি, ওটাতে যাইনি কমিটিটাতে। এই দেখো 22 কমিটি, 8টা মেইন প্রধান মানে মেজর আর কি, মেজর ছিল 8টা কমিটি, মেজর 8টা, গৌণ বা মাইনর 14, টোটাল 22 কমিটি। কি কি দেখো, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, স্টেট কমিটি, ইউনিয়ন অ্যান্ড কনস্টিটিউয়েন্ট কমিটি জওহরলাল নেহেরু, রুল অ্যান্ড প্রসিডিওর কমিটি, স্টাডিং কমিটি রাজেন্দ্র প্রসাদ। এটির মধ্যে মেইনলি না, এটাতে বোঝানোর কিছু নেই, কমিটিগুলি তোমার মুখস্থই শিখতে লাগবে। আছে একটা জায়গায় যেটা আমি বলে দেবো, নেক্সট স্লাইডেই আছে,
বলেছে এখানে কি দেখো, এই জায়গাটায় একটা জিনিস আছে বলার মতো, দ্যাট অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, advisory committee on fundamental rights আর minorities, দেখো কি advisory committee on fundamental right, minorities and tribal, এই যে advisory committee of fundamental right আর এই যে কমিটিটা যেটার হেড ছিল সর্দার বল্লভভাই পটেল, এটার মধ্যে দুইটা সাব কমিটি ছিল, বুঝেছো? এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটটা ওনার যে ছিল এটা ছিল জেবি কৃপালিনী, জেবি কৃপালিনী, হ্যাঁ। আর মাইনরিটি এটা যার ছিল, এটা ছিল এসসি মুখার্জি। আচ্ছা, যারা প্রিভিয়াস ক্লাসে ছিলে বলো তো এসসি মুখার্জি কে ছিল? প্রিভিয়াস ক্লাসে যারা ছিলে কে ছিল এসসি মুখার্জি? ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, তো এটা আরেকটা কি, উনি আরেকটার কোনটার হেড ছিল? প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। ক্লিয়ার এতটুকু? আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি ফার্স্টে বলে দিয়েছিলাম, বলে দিই এটা যারা লেটেস্ট তাদের জন্য, দ্যাট আরেকটা কমিটি আছে ড্রাফটিং কমিটি। কয়জন মেম্বার ছিল ড্রাফটিং কমিটিতে? 7 জন মেম্বার ছিল, হ্যাঁ। এবার আমরা ওই দিন পড়েছিলাম দ্য ড্রাফটিং কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন 29th of August, কবে? 1947। ওই জায়গাটায় একটা মিস্টেক হয়েছিল, দ্যাট 29th of August 1947 অ্যাপয়েন্টেড। এটা রিপোর্ট যেদিন দিয়েছিল এটা ছিল 4th November 1947। ক্লিয়ার? কি 29th of August 1947 অ্যাডপশন মানে অ্যাপয়েন্টেড। এরপর এটা কি, এটা একটা রিপোর্ট বানিয়েছে যেটা কবে প্রেজেন্ট করেছে, দ্যাট ড্রাফট কনস্টিটিউশন 4th November 1947। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এটাই আগে করানো হয়েছিল তোমরা আসার আগে। এবার তাহলে কোনো অসুবিধা আছে না প্রিয়াম্বলে? ক্লিয়ার তো প্রিয়াম্বলটা? কোশ্চেন করি, উই দি পিপল অফ ইন্ডিয়া মিন্স আমরা ভারতের জনগণ, এর অর্থ কি বলো? এটার থেকে কি হবে? পড়ো অপশনগুলি, পরে বলো কোনটা আনসার। ইপাকে যারা অনলাইন দেখছে তারা অনেক সময় বলে ম্যাম কমেন্টের পড়ো না কেন, রিপ্লাই দেও না করে। তোমাদের জন্য বলছি যে পড়ানোর সময় বারবার এসে কমেন্ট দেখে রিপ্লাই দেওয়াটা ইজ নট পসিবল। আমি যখন বলি যে কমেন্ট করো, আই মিন দ্যাট যখন ক্লাসটা লাইভের থেকে শেষ হয়ে যাবে, তোমাদের যদি ব্যাচ রিলেটেড কোনো কোয়েরি থাকে বা কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা তখন আফটার ক্লাস তোমরা কমেন্ট করবে, তাইলে টিম তোমাদের ব্যাচ রিলেটেড হলে কোয়েরি এটাও রিজলভ হবে, বা ধরো পড়ানোর মধ্যে কোনো কোশ্চেন থাকলে ওইটাও আমি তখন বলে দিতে পারবো কমেন্টে। লাইভে না, লাইভে জাস্ট আমি যেমন ধরো বললাম হঠাৎ একটা, যেমন বলছি যে এটা উই দি পিপল অফ ইন্ডিয়া, কোনটা হবে এটার আনসার, ওই আনসারটা করবে জাস্ট, কোনো কোয়ারিজ না ব্যাচ রিলেটেড বা এটার মধ্যে কোনো ডাউট থাকলে নোট ডাউন করানো খাতায়, পরে কমেন্টে বলবে। আচ্ছা তোমরা বলো এবার, উই দি পিপল অফ ইন্ডিয়া মিন্স কি, আমরা ভারতের জনগণের অর্থ কি এটার এই সব চারটার মধ্যে? কনস্টিটিউশন ইজ মেড বাই ইন্ডিয়ান পিপল, মানে মেইন অথরিটি অফ পাওয়ার কি, এটা এমন এটা যে এই অপশনটাই দিবে এমন না, দিতে পারে দি অথরিটি অফ দি কনস্টিটিউশন বা অথরিটি ইন পাওয়ার ইজ পিপল, এমনও আসতে পারে অথরিটি ইন পাওয়ার ইজ পিপল। দি টার্ম সেকুলার ওয়াজ এডেড বাই কোন অ্যামেন্ডমেন্ট? আর কি কি এড হয়েছিল? ইন্টিগ্রিটি না, কেন ইন্টিগ্রিটি, হ্যাঁ ফ্র্যাটার্নিটি না ইন্টিগ্রিটি। এরপরে নেক্সট কোশ্চেন, জাস্টিস সোশ্যাল ইকোনমিক এন্ড পলিটিক্যাল ইজ গিভেন ইন, কোথা গিভেন ইন অর টেকেন ফ্রম হবে, হ্যাঁ কোথা থেকে নেওয়া হয়েছে? গিভেন ইন প্রিয়াম্বল, বাট ফ্রম ওয়্যার ইট ডিরাইভড অর টেকেন ফ্রম, কোথা থেকে? আর ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কি নেওয়া হয়েছে বলো? লিবার্টি ইকুয়ালিটি এন্ড না লিবার্টি ইকুয়ালিটি এন্ড ফ্র্যাটার্নিটি। হুইচ কেস ফার্স্ট ডিসকাস দি স্ট্যাটাস অফ প্রিয়াম্বল বলো? বেরুবাড়ি কবে হয়েছিল এটা? হ্যাঁ 1960। এরপরের কেস, এটাতে উনি কি বলেছিলেন? ইজ প্রিয়াম্বল এ পার্ট অফ কনস্টিটিউশন? এই কেসটাতে কি বলেছিল? নট এ পার্ট অফ কনস্টিটিউশন।
ক্যান প্রিয়াম্বল বি অ্যামেন্ডেড? প্রিয়াম্বল কে অ্যামেন্ড করা যাবে? নো। কোনটাতে বলেছিল দ্যাট প্রিয়াম্বল ক্যান বি অ্যামেন্ডেড অ্যান্ড ইট ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন? তোমরাও বলো কোন কেস লটাতে বলেছিল দ্যাট প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন, অলসো ইট ক্যান বি অ্যামেন্ডেড? কেশবানন্দ ভারতী 1973। এরপরে কোনটাতে বলেছে দ্যাট প্রিয়াম্বল ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন এক্সপ্লিসিটলি? এক্সপ্লিসিটলি কোনটাতে বলেছে? এক্সপ্লিসিটলি LIC 1995। এসআর মুম্বাইতে একটা ওয়ার্ড বলেছিল দ্যাট ইট ইজ কামস আন্ডার দি বেসিক স্ট্রাকচার। কোন ওয়ার্ডটার কথা বলেছিল? সেকুলারিজম। অসুবিধা নেই তো কোনো জায়গায় বুঝতে? কোনো জায়গা ঠিক আছে? তাহলে আজকে এটাই, আগের ডেট। আচ্ছা, মক টেস্টটা পেয়েছিলে তোমরা? করেছিলে অ্যাপে? ঠিক আছে, আমি বলবো ওদের সঙ্গে কথা বলে আবার। তাইলে তোমাদের না তো মক টেস্টটা টেটের মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আগের যেগুলি পড়ানো হয়েছে ওইটাও রিভাইজ করবে। এটাও নেক্সট ডেটে আমি আগে ফার্স্ট 10টা কোশ্চেন দেবো দুইটা ডেটে। আগের দিন আমরা কি পড়ে এসেছিলাম? মেকিং। আজকে কি পড়েছি? কমিটিজ এন্ড প্রিয়াম্বল। এটির উপর কোশ্চেন, তারপর আমরা অন্যটাতে যাব। হ্যাঁ, তোমাদের কোনো ব্যাচ রিলেটেড কোয়েরিজ থাকলে যখন ক্লাস শেষ হবে তারপর কমেন্টসে বলবে। ঠিক আছে, কোনো ইস্যু নেই তো কোনো জায়গায় বুঝতে?